প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছিলেন এই লাশগুলোকে গুম করে ফেলতে, হত্যা করার জন্য। সিঙ্গাপুরে বসে মিটিং করবে ইলিয়াস আলী কেন? ঢাকায় বসে ডাইনিং রুমে বসে তো কথা বলা যায়। আওয়ামী লীগের সাথে আমার কোনো বৈরী সম্পর্ক কোনো কালেই ছিল না, এটা ভুল। তাজরিনের সময় 118 জন মানুষ পুড়ে যায় তাজরিন গার্মেন্টসে, এবং পোড়ার পরে প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছিলেন এই লাশগুলোকে গুম করে ফেলতে, কিন্তু আমি করিনি। এবং পুলিশকে মানুষ আক্রমণ করেছিল যাতে লাশ। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিও ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন, এখন দেখবেন বিস্তারিত প্রথম অংশেই আপনারা যা জানতে পেরেছেন, লেফটেন্যান্ট কর্নেল বাংলাদেশের আওয়ামী লীগ সরকার থাকাকালীন যে ছিলেন, আপনারা অনেকেই চিনবেন তাকে, সে আর কেউ নয়, উনি হাসান সোহরাওয়ার্দী। উনি বলছেন যে বর্তমানে বাংলাদেশে যখন ডক্টর ইউনূসের সাথে শেখ হাসিনার দ্বন্দ্ব সৃষ্টি হয়, তখন শেখ হাসিনা পরিকল্পনা করেছিলেন ডক্টর ইউনূসকে মেরে ফেলার, কিন্তু সাকসেস হতে পারেননি, এমন মন্তব্য তাজরিন গার্মেন্টসে। এবং পোড়ার পরে প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছিলেন এই লাশগুলোকে গুম করে ফেলতে, কিন্তু আমি করিনি। এবং পুলিশকে মানুষ আক্রমণ করেছিল যাতে লাশ নিয়ে যেতাম। প্রধানমন্ত্রীকে কেন আপনি লাশ এভাবে সরাই ফেলতে বলছেন এখান থেকে? তিনি বললেন আগামীকাল এই রাস্তার উপরে বিএনপি খালেদা জিয়া আন্দোলন করবে, রাস্তাঘাট বন্ধ করে দিবে, সাভারের সাথে বাংলাদেশ ঢাকার সাথে অচল হয়ে যাবে। তো আমি বললাম, আপনাকে যারা এসব বুদ্ধি দেয়, এসব খবর বলে, তারা আপনার ভালো চায় না। এতগুলো মানুষ মৃতদেহ, এখানে আমারও আত্মীয় থাকতে পারে। মানুষ তার আত্মীয় স্বজন পুড়ে গেছে, এটা ফিরে পেতে আহাজারি করছে। এই সময় এই লাশকে সরাই গুম করে ফেলা আমার দ্বারা এটা সম্ভব না, আমি এটা হতে দেব না। অতঃপর আমি চাপ দিয়ে এগুলোকে মানুষকে তাদের আত্মীয় স্বজনের কাছে ফেরত দিয়েছি। তৎকালীন সরকার তথা আওয়ামী লীগের স্বৈরাচারী কর্মকাণ্ড এবং এককভাবে শেখ হাসিনা এবং তার কিছু কর্মকর্তা, যেমন তারেক সিদ্দিকী, তৎকালীন গোয়েন্দা সংস্থা প্রধানরা এবং কিছু সেনা কর্মকর্তা, এদের কর্মকাণ্ডে আমি অত্যন্ত ব্যথিত হই। এবং আমার মনে হয়েছে যে ওই যে শেষ পর্যন্ত জানতে পারলাম তো আয়নাঘর, যেখানে আমাদের সহকর্মীরা আটক আছে, অফিসার্সদেরকে নির্যাতন করা হয়েছে, অনেক বেসামরিক ব্যক্তিদেরকে নিয়ে নির্যাতন করা হয়েছে। ইলিয়াস আলী, তো ইলিয়াস আলী যে গুম হলো, তার আগে কিন্তু প্রধানমন্ত্রী আমাকে বলেছিলেন ইলিয়াস আলী ওনার কে হত্যার জন্য সিঙ্গাপুরে মিটিং করছে। আমি বলেছিলাম এটা ডাহা ভুয়া কথা, আপনাকে উত্তেজিত করার জন্যে গোয়েন্দা সংস্থা বা কোনো ব্যক্তি এসে এটা বলেছে। আপনাকে হত্যা করার জন্য সিঙ্গাপুরে বসে মিটিং করবে ইলিয়াস আলী কেন? ঢাকায় বসে ডাইনিং রুমে বসেও তো কথা বলা যায়। তো উনি খুব বিরক্ত হলেন। এর কিছুদিন পর ইলিয়াস আলী হারিয়ে গেল এবং ঘটনাটি ঘটল। এবং আমি জানলাম, আমি জেনেছি মানে আমরা শুনেছি যে তৎকালীন র্যাবের অফিসার জিয়া ইলিয়াস আলীকে হত্যার জন্য দায়ী। ডক্টর ইউনূস, তাকেও তার উপরে হত্যার জন্য ষড়যন্ত্র করেছিল বিগত সরকার। আমি এটারও প্রতিবাদ করেছি সরাসরি প্রধানমন্ত্রীর কাছে। তার উপরে যদি এই ধরনের ঘটনা ঘটে, তাহলে এটা বাংলাদেশকে একটা সম্পূর্ণরূপে রোগ স্টেট, হত্যাকারী রাষ্ট্র এবং বিশ্বের কাছে আমরা চিহ্নিত হয়ে যাব। এটা ঠিক হবে না। 5 আগস্ট আমি জেলে ছিলাম। আমি 9 মাস 9 দিন কারাভোগ করার পর আমি বেরিয়ে আসি। এবং আমি জেলে থাকতে এই ঘটনাগুলো সম্পর্কে জানতাম, বিভিন্নভাবে আমি ওয়াকিবহাল হয়েছি। এখন আমি জেলে যাওয়ার আগে আমি এই সরকারের পতনের জন্যে একটা বলয় তৈরি করার জন্য কাজ করেছি, এবং সেটা সকল দলের জাতীয় ঐক্য, এবং সে ঐক্যমত সৃষ্টি প্রায় করার শেষ হলে পরে 28 অক্টোবর একটা বিশাল জাতীয় সমাবেশ হয় সকল দলের। সেখান থেকে কোনো দল রণভঙ্গ দেয়, এবং সে কারণে ওই সরকারের পতন হয়নি। যেটা পরবর্তীতে মার্কিন যুক্তরাষ্ট্রের যে অ্যাম্বাসেডর পিটার হাস, তিনি নিজেও বলেছেন একটি দলের কথা। তিনি এও বলেছেন যে যেহেতু বাংলাদেশের রাজনৈতিক দল এর থেকে পিছু হটেছে, তাই এই আন্দোলন সফল হয়নি।
আর এরপরে আমেরিকা অনেকটা কৌশলগত কারণে তৎকালীন ফ্যাসিস্ট সরকারকে নির্বাচন করতে সমর্থন দেয়, সরকার নির্বাচন করে আবার ক্ষমতায় আসীন হয়। তারপরের আন্দোলনের সাথে আমেরিকার সম্পৃক্ততা। লেফটেন্যান্ট হাসান সোহরাওয়ার্দীর যে বক্তব্য, এই বক্তব্যের সঙ্গে কতটুকু যুক্তিগত আছে তা অবশ্যই খতিয়ে দেখার বিষয়, এবং এটা দেখে অবশ্যই তার ব্যবস্থা দ্রুত নেওয়া উচিত।